কর্ত্রী। আর কি হবে? আচ্ছা, ওই যে একটা শব্দ আছে মানে ভর্তা, ওইটা কি ভর্ত্রী? হুম, ভর্ত্রী। আমি জিজ্ঞেস হ্যাঁ, করছিলাম। হতে পারে। হুম, হুম, হবে হবে। আচ্ছা, আচ্ছা। ভর্ত্রী হবে, ভোক্তৃ হবে, তাই না? আমরা ভোক্তৃ শব্দটাও ব্যবহার করি, ভোক্তা। তারপরে ধরুন আমরা এরকম ব্যবহার করে থাকি আর কি, আহ জ্ঞাত্রী শব্দ আছে, জ্ঞাত্রী, যে জানে, তাই না, জ্ঞাতা। তো সেটা হয়ে যাবে জ্ঞাত্রী শব্দ ঋকারান্ত। এইরকমই আরো হতে পারে। ধরুন আমরা বলি ক্রেতা, ক্রেতা, তাহলে সেটা হয়ে যাবে ক্রেত্রী। ক্রেতা যেটা বলি ক্রেত্রী। তো এইরকম আরো অনেক আপনারা পেতে পারেন। তো এখানে আমরা আপাতত এগুলি রাখি। ভর্তৃ, নেত্রী, ক্রেত্রী। ঠিক আছে, এগুলো রূপগুলো এইরকম হবে। পিতা পিতরৌ পিতরঃ, ভ্রাতা ভ্রাতরৌ ভ্রাতরঃ। এখানে একটা জিনিস বলার আছে, যেটা কর্তৃ শব্দ যেটা বললাম, সেটার রূপে কিন্তু আকার থাকবে। আকার থাকবে মানে কি রকম রূপ হয়ে যাবে? কেউ বলার চেষ্টা করুন, কেমন হবে রূপটি? আচ্ছা, বলবো। হুম, কর্তা, কর্তারও, কর্তারহ। ঠিক। আকার থাকবে, যেরকম পিতরৌ হচ্ছে, এখানে আকার ছিল না, তাই না? পিতরৌ, ত এ পরে আকার নেই, কিন্তু এখানে কিন্তু আকার থাকবে কর্তৃ শব্দের ক্ষেত্রে। আকার থাকবে। একই রকম ভাবে ভর্তৃ শব্দের ক্ষেত্রেও আকার থাকবে। ঠিক আছে। তারপরে রয়েছে নেত্রী শব্দ, নেত্রী শব্দ, তারপরে ক্রেত্রী শব্দ। এইগুলোতে কি হবে? এইগুলোতেও এগুলি মনে রাখার নিয়ম কি হতে পারে? দেখুন, যেটা পিতৃ শব্দ বা ভ্রাতৃ শব্দ, এটা আমরা বিশেষভাবে ব্যবহার করে থাকি, প্রসিদ্ধ ব্যবহার। তো এটা আমাদের মনে রাখতে সুবিধা। আর বাকি যেগুলি দেখুন, কর্তা বা ক্রেতা বা ভর্তা বা নেত্রী শব্দ যেটা নেতা, এই শব্দগুলির ক্ষেত্রে কিন্তু বাকিগুলির ক্ষেত্রে আমাদের আকার করতে হবে। পিতৃ আর ভ্রাতৃ, এই দুটি শব্দ বাদ দিয়ে বাকি শব্দগুলিতে আকার হবে। ঠিক আছে। এরপরে আকারান্ত স্ত্রীলিঙ্গ, খুবই সহজ, আমরা জানি অনেক আকারান্ত শব্দ আছে। এটা আমি আরেকটা লিখে দিই এখানে, তাহলে আপনাদের মনে থাকবে। যেমন ধরুন কর্তৃ শব্দটাই লিখে দিচ্ছি, কর্তা, কর্তারৌ, কর্তারঃ, এরকম হবে।
এবার আকারান্ত শব্দ সহজ, লতা, কন্যা, বালিকা, মায়া, কুঞ্চিকা, লতিকা, সীতা, শৈয়া, এই শব্দগুলি এখানে দেওয়া আছে। আর কিছু শব্দ বলুন, দু চারটি, আপনারা জানেন অনেক কিছু পাবেন শব্দ। আকারান্ত শব্দ অনেক আছে, প্রচুর আছে, বলুন, দু একটি বলুন, তারপরে আমরা পরের বিষয়ে যাব। বালা, হুম, জায়া, বালা, ঠিক, জায়া, ভাষা, বিদ্যা, আশা, বিদ্যা, ঠিক। আর কি হতে পারে? অনেক শব্দ পাবেন, এগুলির রূপ একই রকম হবে, লতা, লতে, লতাহা, এরকমই হবে। বিদ্যা, বিদ্যে, বিদ্যাহা, লতিকা, লতিকে, লতিকাহা, বালা, বালে, বালাহা, শయ్যা, শయ్যে, শయ్যাহা, একই রকম হবে। চলুন, ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, এখানে অনেকগুলি দিয়ে দেওয়া আছে। মতি, ভক্তি, মুক্তি, প্রকৃতি, প্রীতি, স্মৃতি, প্রণতি, নীতি, রীতি, নয়তি, নিয়তি, এই সবগুলি হচ্ছে ইকারান্ত শব্দ, স্ত্রীলিঙ্গ। শেষে দেখুন তি আছে না, বেশিরভাগ ক্ষেত্রেই তি আছে, তাহলে মনে রাখতে সুবিধা যেটা স্ত্রীলিঙ্গ হবে। এরকম শব্দ আর কিছু মনে পড়ছে আপনাদের? স্যার জাতি। জাতি শব্দ হবে। জাতি, ঠিক। আর কি হবে? স্যার সামিতি, এটা হতে না? কি? সামিতি, সমিতি হতে বুঝ- পারে। আচ্ছা, সমিতি, হ্যাঁ, সমিতি, হুম, সমিতি, ঠিক। স্যার জ্ঞানী। না, জ্ঞানী শব্দ হবে না, জ্ঞানী সেটা নকারান্ত শব্দ। জ্ঞানীন, তার মূল রূপ যেটা সেটা হচ্ছে এরকম হয়, জ্ঞানীন, ঠিক আছে, নকারান্ত শব্দ, শেষে নকার থাকে, সেই জন্য ওটা এখানে হবে না। জ্ঞানীন বলুন, তারপরে শিক্ষার্থীন বলুন, বিদ্যার্থীন বলুন, এগুলি কিন্তু এখানে হবে না, ওগুলি সব নকারান্ত শব্দ। গুণিন, এগুলি সব নকারান্ত। গুণী যেটা বলি আমরা, গুণী, জ্ঞানী, এই সমস্ত নকারান্ত শব্দ সেগুলি। আর কিছু বলবেন কেউ ইকারান্ত দিয়ে? ভগিনী। ভগিনী দীর্ঘই থাকে শেষে, আচ্ছা, ভগিনী দীর্ঘি, এখানে আমরা হ্রস্বই দিয়ে দেখছি। ঠিক আছে, চলুন তাহলে উকারান্তে চলে যাই। তানু, ধেনু, বেনু, এখানে দেওয়া আছে। আর কিছু মনে পড়ছে আপনাদের যেটা স্ত্রীলিঙ্গ হতে পারে? তনু মানে দেহ, ধেনু মানে গরু, বেনু মানে বাঁশি। আর কেউ কিছু বলবেন?
ওকারান্ত স্ত্রীলিঙ্গ। কি হতে পারে? বাহু শব্দ হতে পারে। বাহু। বাহু মানে, বাহু শব্দের অর্থ কি? হাত। হুম, বাহু শব্দ হবে। सर তারপরে वायु হলো, না, বায়ু শব্দটা পুংলিঙ্গ। রজ্জু শব্দ হবে, রেণু শব্দ হবে। তারপরে আণু হতে পারে। কি? আণু, বুঝতে ওই যে পারছি না। অণু পরমাণু ওটা। অনু? হ্যাঁ। না, অনু শব্দও পুংলিঙ্গে। আচ্ছা। অনু পরমাণু পুংলিঙ্গে হবে। তাহলে এখানে আমরা রেণু লিখতে পারি। আর কি বললাম? হুম, রজ্জু। রজ্জু মানে, রজ্জু মানে কি? দড়ি। হুম, দড়ি। তাহলে এইগুলি আমরা স্ত্রীলিঙ্গে মনে রাখবো। তনুহু তনু তনবহ, ধেনুহু ধেনু ধেনবহ, বেণুহু বেণু বেণবহ। এরকমই রূপগুলি হবে। রেণুহু রেণু রেণবহ। ঋকারান্ত শব্দ আমরা আগের দিনও দেখেছিলাম। তো একবার আমরা অভ্যাস করে নিচ্ছি মনে রাখার জন্য। আপনাদেরও অভ্যাস করতে হবে। আপনারা যখন ফাঁকা টাইম পাবেন একবার করে দেখে নেবেন, অভ্যাস করার জন্য, মনে রাখার জন্য। তো এটা ঋকারান্ত শব্দ। মাত্রে, স্বস্ত্রী, ননন্দ্রী, এই তিনটি শব্দ তো এখানে দেওয়া আছে। আর কি শব্দ হতে পারে স্ত্রীলিঙ্গে? ঋকারান্ত শব্দ কিন্তু স্ত্রীলিঙ্গে বলতে হবে। কিছু মনে হচ্ছে আপনাদের যেটা হতে পারে? দুহিত্রী শব্দ শুনেছেন? দুহিত্রী, দুহিতা। দুহিতা শব্দ শুনেছেন? হ্যাঁ, শুনেছি। তাহলে দুহিত্রী শব্দটা এখানে হবে। তারপরে আর হচ্ছে মাতৃ শব্দ তো এখানে দেওয়া আছে। আর ননান্দ্রী বলে একটা শব্দ আছে, ননান্দ্রী। ননান্দ্রী শব্দের অর্থ হচ্ছে পতির বোন। পতির বোন, ননান্দ্রী। পতির বোনকে বলা হয় ননান্দ্রী। আর ননন্দ্রী শব্দ যেটা, সেটার অর্থ হচ্ছে একই অর্থ,
দুটি একই অর্থ, রূপগুলি একটু অন্য হয়, তো কনফিউশন হবে। দুটি জানার দরকার নেই এখন, আপাতত একটি জানো যেটা দেওয়া আছে, নানন্দ্রি, নানন্দা, নানন্দরৌ, নানন্দরাহা। আর একটা আছে যেটা রিকারান্ত শব্দ প্রয়োগ করা যেতে পারে, यात्री শব্দ। यात्री, यात्री শব্দের অর্থ কি না দেবর পত্নী। यात्री শব্দের অর্থ হচ্ছে দেওরের পত্নী, তাকে আমরা বলবো यात्री। স্পেলিং হবে এরকম, यात्री। ঠিক আছে। একটা দোহিত্রী মানে কন্যা, কন্যা। তো এই শব্দগুলি মনে রাখবেন। ক্লিবলিঙ্গে আমরা কিছু অভ্যাস করে নেব, তারপরে আমরা নূতন বিষয় পড়ব। আজকের যে নূতন বিষয় আছে সেটা পড়ব, দ্বিতীয় বিভক্তি পড়ব আজকে, তার সাথে সাথে মধ্যম পুরুষ, উত্তম পুরুষ ক্রিয়াপদের ক্ষেত্রে আমরা পড়ব। এখানে দেখুন, ফলম ফলে ফলানি, জলম জলে জলানি, নলম নলে নলানি, নেত্রম নেত্রে নেত্রাণি, একই রকম রূপগুলি হয়েছে। পুস্তকম পুস্তকে পুস্তকানি, দ্বারম দ্বারে দ্বারাণি, এরকমই কিন্তু হবে। পত্রম পত্রে পত্রাণি, যন্ত্রম যন্ত্রে যন্ত্রাণি, ক্লিবলিঙ্গের রূপ এগুলি। তারপর বাড়ি শব্দ, মধু শব্দ, কর্মণ শব্দ, নামন শব্দ, এগুলি হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ। এগুলিও ক্লিবলিঙ্গ শব্দ, কিন্তু এগুলি অকারান্ত নয়। আগেরগুলি দেখলাম অকারান্তের কিরকম রূপ হয়, আর বাকিগুলিকে আপনারা একই রকম ধরতে পারেন। এখানে বেশি ভাগ করে লাভ নেই, কারণ এদের রূপগুলি একই রকমই হয় প্রায়। তো বাড়ি, বারিণী, বারিণী, মধু, মধুনি, মধুনি, কর্ম, কর্মণি, কর্মাণি, নাম, নামনি, নামানি, এরকম রূপগুলি হবে। আর ক্লিবলিঙ্গের যে কোনো আমাদের যদি কিছু মনে পড়ে যেটা ক্লিবলিঙ্গ হতে পারে, সেরকম মনে পড়লে বলুন। বলুন, কেউ বলবেন? ক্লিবলিঙ্গ হতে পারে এরকম মনে হচ্ছে কোনো শব্দ বলতে পারেন। যন্ত্র, আর একবার, যন্ত্র, যন্ত্র। যন্ত্র। হ্যাঁ, এই হ্যাঁ, যন্ত্র যন্ত্র। এখানে লিখে দেওয়া আছে ওপরে, যন্ত্র। অকারান্ত ক্লিবলিঙ্গে লিখে দেওয়া আছে, আচ্ছা। যন্ত্রম যন্ত্রে যন্ত্রাণি, এরকম রূপ হবে। আর কেউ বলবেন?
ঠিক আছে, চলুন তাহলে পরে আমরা নতুন বিষয়ে যাই। আমরা পড়েছিলাম আগের দিন প্রথম বিভক্তি, তো সেটা এখানে কিছুটা দেওয়া আছে। আর এখানে ভার্ব দেওয়া আছে। এটা পড়ুন আপনারা, আপনাদের মধ্যে থেকে কেউ একজন। কর্তৃকারকম, এরপর থেকে পড়ুন কেউ একজন। কে পড়বেন? বর্ণ পরিচয় হয়েছে তো আপনাদের? কেউ পড়ুন। স্যার পড়বো? পড়ুন। कर्तृकारकम कारकम क्रियान्वयी कारकम षट्कारकाणि कर्तृकर्म करणम संप्रदानम अपादानम अधिकरणम। ঠিক ঠিক আছে। তাহলে কারক কাকে বলে না, কারক হচ্ছে ক্রিয়ান্বয়ী কারকম, মানে কারক ক্রিয়া অন্বয়ী হবে, ক্রিয়ার সাথে সম্বন্ধ থাকবে, ক্রিয়ার সাথে অন্বয় থাকবে। তো ক্রিয়ার সাথে বাকি সমস্ত শব্দেরই অন্বয় একটা থাকে, তাই তো? ক্রিয়ার সাথে যাদের সম্বন্ধ থাকবে তাদেরকে আমরা কারক বলবো। তো সেই কারক হচ্ছে 6 রকমের। সেই কারক 6 রকমের: কর্তৃ, কর্ম, করণ, অপাদান, সম্প্রদান, অপাদান আর অধিকরণ। কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ, এই 6 রকমের কারক হয়। তো এই 6 রকম কারক হয় মানে এই 6 রকম সম্বন্ধও হয় ক্রিয়ার সাথে, এদের 6 রকমের অন্বয় হয়। তো সেই অনুসারে তাদের নামকরণ হয়েছে কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। এর মধ্যে আমরা আগের দিন পড়েছিলাম প্রথম বিভক্তি। সেখানে আমরা বলেছিলাম যে সাবজেক্ট হলে পরে সেখানে আমরা প্রথম বিভক্তি ব্যবহার করব। তো সেই সাবজেক্টকে আমরা বলবো কর্তৃকারকম। কর্তৃকারকম, কর্তৃকারক। কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়। এবার কর্তৃকারক কি, কর্তৃকারককে কিভাবে বুঝবো না, কর্তৃকারক কাকে বলবো না, সেটা হচ্ছে ক্রিয়া সিদ্ধ প্রধানম স্বতন্ত্রম চ, মানে ক্রিয়া সিদ্ধি করতে, কোনো একটা কাজ সম্পন্ন করতে, ক্রিয়া সম্পন্ন করতে যে প্রধান এবং স্বতন্ত্র হবে সেটা হচ্ছে কর্তা বা কর্তৃকারক। ধরুন রান্না করা, রান্না করা এই কাজটি সম্পন্ন করতে যে প্রধান হবে এবং স্বতন্ত্র হবে। রান্নার জন্য ধরুন জল লাগবে, বা কোনো একটা বাড়ি বা রুম লাগবে, বা আরো পাত্র বিশেষ লাগবে, অগ্নি লাগবে, তারপরে যেটা রান্না করা হবে সেই দ্রব্য বস্তু লাগবে, এই সমস্ত কিছুই আছে। কিন্তু এরা স্বতন্ত্র নয় এবং প্রধান নয়। স্বতন্ত্র কাকে বলবো না, যার ইচ্ছা অনুসারে ক্রিয়াটি হচ্ছে, ক্রিয়াটি সম্পন্ন হবে।
এবার ধরুন অগ্নি যদি চাই যে আমি নিজে নিজেই রান্না করব, সেটা কিন্তু সম্ভব নয়। তো একজন কর্তা থাকতে হবে, যে সেখানে প্রধান হবে বা স্বতন্ত্র হবে। ক্রিয়া সম্পন্ন করতে কারোর উপর নির্ভর করতে হবে না, তার ইচ্ছা অনুসারে এখন করবে না কখন করবে, কি রান্না করবে ইত্যাদি বিষয়গুলি তার উপরে নির্ভর করছে, সেই জন্য সে হচ্ছে কর্তা। তো সেটাকে আমরা কর্তৃকারক বলবো, ক্রিয়া সিদ্ধিতে যেটা প্রধান বা স্বতন্ত্র। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হুম। এখানে কর্তাতে প্রথমা বিভক্তি হয়, কর্তারই প্রথমা বিভক্তি। তাহলে এইরকম ভাবে আমরা যদি বুঝতে পারি যে এটা স্বতন্ত্র আছে এবং প্রধান আছে, ক্রিয়া করার জন্য এ স্বতন্ত্র এবং প্রধান, তাহলে সেখানে আমরা প্রথমা বিভক্তি করব। যেমন ধরুন ফল পড়ছে, তাহলে ফল পড়ছে কোথায়? জমিতে পড়ছে, মাটিতে পড়ছে। ফল মাটিতে পড়ছে, তাহলে মাটি কি এখানে স্বতন্ত্র? মাটি এখানে স্বতন্ত্র নয়, এখানে ফল স্বতন্ত্র। এখানে ফলের ইচ্ছা না থাকলেও ক্রিয়া ক্রিয়া সিদ্ধি করতে ভূমি তো আগে থেকেই ছিল, কিন্তু ফলকেই পড়তে হচ্ছে। ভূমি কিন্তু কোথাও যাচ্ছে না, ভূমি কিন্তু কোনো ক্রিয়া করছে না, তাই না? তা সেই জন্য এখানে ভূমি কিন্তু প্রধান বা স্বতন্ত্র নয় ক্রিয়া সিদ্ধি করতে। ক্রিয়া সিদ্ধি করতে ফলকেই ক্রিয়া করতে হচ্ছে, সেই জন্য এখানে ফল হচ্ছে কর্তৃকারকে হবে, কর্তৃকারকে প্রথমা বিভক্তি হবে, ফলম পাতাতি এরকম প্রয়োগ হবে। এই উদাহরণটি যেমন এখানে দেখুন একটা উদাহরণ দেওয়া আছে, যেটি বললাম আপনাদের, যে রাম আগুন দিয়ে পাকশালাতে ভাত রান্না করছে। ঠিক আছে? তো রাম অগ্নিনা পাকশালায়াম অন্নম পচতি। এখানে রাম এটা প্রথমাতে হয়েছে, কারণ এটাকে আমরা কর্তৃকারক ধরেছি। কেন ধরেছি না, এই বাক্যে রাম নিজে স্বতন্ত্রভাবে সমস্ত কিছুকে ব্যবহার করে রান্না করছেন, তাই রাম কর্তা। বাকি সামগ্রীগুলিও ক্রিয়ার সিদ্ধি করে, কিন্তু স্বতন্ত্রভাবে নয়, তাই কর্তা হবে না। বোঝা গেছে? স্পষ্ট? কোনো প্রশ্ন থাকলে বলুন। তাহলে কর্তৃকারকে প্রথমা বিভক্তি হবে, দ্বারা বোঝা যেতে পারে। কোনো প্রশ্ন আছে? কোথায় আমরা প্রথমা বিভক্তি ব্যবহার করবো, এ বিষয়ে কোনো প্রশ্ন আছে? না স্যার। সহজভাবে মনে রাখার জন্য আমরা জানি যে ক্রিয়া যে করে সেখানে প্রথমা বিভক্তি হয়, ব্যাস এটুকু মনে রাখলেই হবে। বাকি যা কিছু বললাম সেগুলি ব্যাকরণের বিষয় মনে রাখার জন্য। আর যদি সহজভাবে মনে রাখতে চান, তাহলে যে কাজ করে বা ক্রিয়া করে সেই হচ্ছে কর্তা, কর্তাতে প্রথমা বিভক্তি হয়। হ্যাঁ বলুন, প্রশ্ন থাকলে বলুন সৌহার্দ্য। सर बोल रहे वो थोड़ा सा हिंदी में समझा दीजिएगा। हाँ, जो सब्जेक्ट रहता है उसमें ही प्रथमा विभक्ति होता है, ये सरल नियम है। और जो अभी तक बोला उसमें जो सब्जेक्ट कैसे पहचाने, तो क्रिया संपन्न करने के लिए जो स्वतंत्र होता है और जो प्रधान होता है उसको हम लोग सब्जेक्ट कह सकते हैं, उसको संस्कृत में कर्तृकारक कहते हैं। जैसे कि आ, कुछ पका रहे हैं कोई, तो पकाने वाला ही उसमें स्वतंत्र रहता है, उसके इच्छा अनुसार ही सब कुछ होता है। अग्नि या चावल, इनके इच्छा से कुछ भी नहीं होता है,
तो वहां पर वो स्वतंत्र रहता है जो करता है, जो कुछ करता है। तो क्रिया जो करता है वही कर्ता होता है, मतलब सब्जेक्ट होता है। तो वहां पर हम लोग प्रथमा विभक्ति का प्रयोग करेंगे। ठीक है। हाँ सर, समझ में। हाँ, जो क्रिया संपन्न रहेगा वही कर्ता होता है, सब्जेक्ट होता है, उसमें प्रथमा विभक्ति का प्रयोग करना होता है। আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, প্রশ্ন। আচ্ছা, তাহলে আমরা এবার ক্রিয়াপদে যাই। কারণ শুধুমাত্র যদি নামপদ পড়ি তাহলে তো বাক্য পূর্ণ হবে না, তাই না? নামপদ মানে শুধুমাত্র যদি আমরা নাউন জানি তাহলে আমরা সেন্টেন্স করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের ভার্ব জানতে হবে, ফর্ম জানতে হবে, ভার্বেরও ফর্ম আছে, তো সেই সমস্ত ফর্মগুলি জানতে হবে। তো তার জন্য আমরা আগের দিন আমরা পড়েছিলাম প্রথম পুরুষ। আজকে আমরা মধ্যম পুরুষ, উত্তম পুরুষও একসাথেই আমরা পড়ব। প্রথম পুরুষের অভ্যাস হয়ে যাবে, আর মধ্যম পুরুষ, উত্তম পুরুষের আমরা আজকে দেখবো যে কেমন রূপগুলি হচ্ছে। তো পঠতি, পঠতঃ, পঠন্তি, পঠসি, পঠথঃ, পঠথা, পঠামি, পঠাবঃ, পঠামঃ। এখানে কমন যেটা পেয়ে যাচ্ছেন আপনি দেখুন, এই যে ভেঙে দিলে পরেই আপনি বুঝতে পারবেন, তাই না? এখানে এরকম হয়ে যাচ্ছে, আকারটা পরেই রাখলেই সুবিধা হয় বুঝতে আপনাদের। তাহলে পাঠাতাহ, পাঠাথা, আর এখানে হয়ে যাবে পাঠাবহা, এখানেও পাঠান্তি, পাঠাথা, আর এখানে হয়ে যাচ্ছে পাঠামহা। ঠিক আছে। তাহলে যে কোনো ক্রিয়া নিয়ে এরকম ভাবে যদি আপনারা ভাগ করেন তাহলে কিছুটা আইডিয়া পাবেন। আর বিশেষ বিশেষ ক্ষেত্রে একটু একটু অন্য রকম রূপগুলি হয়, তো সেগুলি আপনাদের একটু মনে রাখতে হবে। তাহলে এখানে যদি আমি লিখ ধাতু বলে দিই, লিখ, লিখ ধাতু বললে কি হবে বলুন? নটি রূপ। শুধুমাত্র পঠের জায়গাতে আমরা বলবো লেখা, তাহলেই হয়ে যাবে। লিখ ধাতুর অর্থ লেখা অর্থে, তাই না? তাহলে ওটি কে বলবেন বলুন? একজন, যে কোনো একজন বলার চেষ্টা করুন। স্যার বলবো? হ্যাঁ বলুন। লিখতি, লিখতঃ, লিখন্তি, লিখসি, লিখতঃ, লিখথা, লিখামি, লিখামি, লিখবঃ, লিখামঃ, লিখাবঃ, ঠিক লিখামঃ। ঠিক 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 আছে। এই রকমই আর কেউ বলবেন, যেমন ধরুন খাদতি, খাদ ধাতু, ইট, খাওয়া অর্থে ইট, খাদ ধাতু কেমন হবে বলার চেষ্টা করুন, কে বলবেন? বলবো? বলুন। खादति, खादतः, खादन्ति, खादसि, खादस्थ, खादय, खादयः, खाद, खादथः, खादथः, खादथ, खादामि, खादावः, खादामः। ঠিক ঠিক আছে। আর কেউ বলবেন, যেমন ধরুন গচ্ছ ধাতু, গচ্ছ, গম ধাতু হয়, মূল ধাতুটা হচ্ছে গম, কিন্তু সেটার পরিবর্তন হয়ে হয়ে যায় গচ্ছ।
তাহলে প্রথমটা হবে গচ্ছতি, বাকিগুলি কি হবে বলুন? গচ্ছতি মানে যাওয়া। হ্যাঁ, गच्छति गच्छतः गच्छन्ति गच्छसि गच्छथः गच्छथ गच्छामि गच्छ आवः गच्छ आमः। হ্যাঁ, এখানে এই যে আমি, আবাহা, আমাহা আলাদা করে লেখা আছে, এটা কিন্তু আলাদা করে আমি হবে না, ওটা আকার হয়ে যাবে। ঠিক আছে, গচ্ছা আমি আলাদা নয় কিন্তু, গচ্ছামি একসাথে। गच्छामि गच्छावः गच्छामः এরকম। ঠিক ঠিক ঠিক, গচ্ছামি গচ্ছাবহ গচ্ছামহ। ঠিক। আর কি হতে পারে এইরকমই? আপনাদের ক্রিয়াপদের লিস্ট দেওয়া হয়েছিল, সেখানে আর কি পেয়েছেন আগের দিন যেগুলি পড়ানো হয়েছিল সেখান থেকে এই রকমই রূপ হয়েছিল, এরকম কিছু বলতে পারবেন? বাকিরা বলার চেষ্টা করুন, যারা চুপ করে আছেন বলছেন না, সকলকে বলতে হবে। 3-4 জন সার্কেল হয়ে যাচ্ছে, তারা 10 জন আছে, তাহলে 10 জন বলুন। কে বলবেন? আমরা দেখেছিলাম ক্রিপ স্যার ধাতু, আরেকদিন ক্রিপ। হ্যাঁ বলুন। পশ্যতি পশ্চাতः পশ্যন্তি। ঠিক, ওটা দৃশ, দৃশ ধাতু, মূল ধাতুটা হচ্ছে দৃশ, তো সেটার পরিবর্তন হয়ে যায় পশ্য। পশ্যতি, পশ্যতঃ পশ্যন্তি, তারপরে পশ্যসি পশ্যথः পশ্যথ পশ্যামি পশ্যাবः পশ্যামः। ঠিক, এই ধাতুর অর্থ হচ্ছে দেখা। পশ্যতি মানে দেখছে, পশ্যতি পশ্যতঃ পশ্যন্তি। তারপরে আর কেউ বলবেন? স্যার বলবো? হ্যাঁ বলুন। ওইটা আর একটা বলেছিলেন ওই নৃত্যান্তি, নৃত্যতি মানে নৃত্যাতি, হ্যাঁ নৃত্যাতি, ঠিক, ডান্স। বলবো এটা? হ্যাঁ বলুন। নৃত্যতি নৃত্যতः নৃত্যন্তি নৃত্যসি নৃত্যথः নৃত্যথ নৃত্যামি নৃত্যাবহ নৃত্যামহ। হ্যাঁ, এখানে যেটা আপনার কমন থাকছে সেটা হচ্ছে নৃত্য, ওটা আগে উচ্চারণ করে নিন ঠিকভাবে, আচ্ছা নৃত্য। আচ্ছা ঠিক আছে, নৃত্য, সেখানে কিন্তু আপনার থ হয়ে যাচ্ছে, নৃত্য নেই, না নৃত্য আছে। নৃত্য নৃত্য আরেক বলুন প্রথম থেকে। নৃ- নৃ- নৃত্য আর নৃত্যতি নৃত্যः নৃত্যন্তি নৃত্য, নৃত্যটা তো কমনই থাকবে, নৃত্যতি, নৃত্যতঃ, নৃত্যতি, নৃত্যতি নৃত্যসি। নৃত্যতः হুম, নৃত্যন্তি নৃত্যসি নৃত্যথ্যः নৃত্যথ নৃত্যামি নৃত্যাবহ নৃত্যামহ। ঠিক, ঠিক আছে। আর এরকমই আপনি অনেক কটাই বলেছিলেন, যেমন ওই স্মরতি হুম হুম, স্মরতি ঠিক স্মর ঠিক, স্মরতি মানে স্মরতः স্মরণ করা, রিমেম্বার। রিমেম্বার স্মরতি স্মরতः স্মরন্তি স্মরসি স্মরথः স্মরথ স্মরামি স্মরাবহ স্মরামহ। ঠিক, ঠিক আছে, বাকিরা বলুন। আর কে বলবেন? বলতে হবে, বললে পরে আপনাদের অভ্যাস হবে। আমি বলবো স্যার। হ্যাঁ বলুন। আমি বদ ধাতু দিয়ে বলি। বদতি হুম, বদ
बदति बदतः बदन्ति बदसि बदथः बदथ बदामि बदावः बदामः। ঠিক ঠিক বলেছেন। ওয়াদ ধাতু, এটার অর্থ হচ্ছে বলা। ওয়াদাতি মানে বলছে। ওয়াদাতি, ঠিক আছে, বদত বলবেন না। ব আর ওয়া উচ্চারণে পার্থক্য আছে, উচ্চারণ করার সময় আমরা দেখেছিলাম। ওয়াদাতি, এখানে আপনারা উচ্চারণ করবেন না, বদতি বলবেন না। ব নেই, এটার উচ্চারণ হবে ওয়া ওয়া, যেটা আমরা বলি বিবেকানন্দ, বিবেক, তাই না? সেরকমই ওয়াদতি, বদতি আর ওয়াদতি পার্থক্য আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ, এইরকম ভাবে আপনারা যদি বলেন কোথায় ভুল হচ্ছে আমি বুঝতে পারবো, সেই জন্য বলতে হবে ক্লাসে। হুম স্যার আর একটা বলবো, পান করা, হুম পিব, হ্যাঁ বলুন। পিবতি, পিবতः, পিবन्ति, পিবसि, पिबथः, पिबथ, पिबामि, पिबावः, पिबामः। ঠিক, পিতে কিন্তু দীর্ঘি নেই, প হর্ষি আছে, তাহলে সেখানে বেশি জোরে টানলে কিন্তু হবে না। হ্যাঁ হ্যাঁ হুম। পি বললে কিন্তু হবে না, পি শুধুমাত্র পি বলতে পিবতি, হবে। হ্যাঁ, হুম, पिबति, ঠিক पिबति, पिबतः, पिबन्ति, पिबसि, पिबथः, पिबथ, पिबामि, पिबावः, पिबामः। একদম কারেক্ট। আর কেউ বলবেন? স্যার এরকম ওই গায়াতি আছে। হুম, বলুন। গায়াতি, গায়তি, হ্যাঁ, গায়তি, গায়তः, গায়न्ति, गायसि, गायथः, गायथ, गयामि, गयावः, गयामः। হ্যাঁ শেষেরটা হলো না, শেষে আপনি गया, গায়ামি হয়ে যাবে। ग ग গায়ামি, গ আকার আছে, गा, গা। अच्छा 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 अच्छा, गा, ठीक ठीक, गयामि, गयावः, गयामः। ঠিক। থ্যাংক ইউ স্যার। হুম এরকম আরেকটাও আছে ওই হাসাতি। হুম, ঠিক আস্তি, হবে। হুম হুম। বলুন, বাকিরা বলুন, যারা বলছেন না চেষ্টা করুন বলার, চেষ্টা করতে হবে। মহুয়া ব্যানার্জি, মাম্পি কুন্ডু, বলতে হবে সকলকে, একই রকম হবে। হাসাতি যদি হয় তাহলে বাকি রূপগুলি কি হবে? চেষ্টা করুন বলার। প্রথম রূপটি যদি হাসাতি হয় মানে হাসছে, বাকি রূপগুলি কি হবে? স্যার চেষ্টা করবো। হ্যাঁ নিশ্চয়ই, বলুন। हसति हसतः हसन्ति हसषि हसथः हसथा हसथ हसामि हसाभव हसाम हसामः। হ্যাঁ, মাঝেরটা হচ্ছে হাসা ওয়াহা, ওয়াহা। वः হুম হুম, হাসা ওয়াহা, ঠিক আছে। আর কিছু মনে পড়ছে আপনাদের? ক্রীডন্তি, ক্রীডতি, হ্যাঁ হ্যাঁ, ক্রীডতি। সেখানে সেখানে ক রফলা Yeah. দীর্ঘই আছে, ক্রি, এখানে দীর্ঘ আছে, সেই জন্য দীর্ঘই উচ্চারণ করতে হবে অনেকক্ষণ ধরে। ক্রী, ক্রীডতি, হুম, ক্রীডতি। ক্রীডতি, হুম,
क्रीडति क्रीडति क्रीडतः क्रीडन्ति क्रीडसि क्रीडतः न क्रीडतः हाँ क्रीडथ क्रीडामि क्रीडावः क्रीडामः। হুম, ঠিক আছে, অভ্যাসের জন্য ঠিক আছে যেটা দীর্ঘী আপনি বললেন, হ্যাঁ স্যার। আহ, কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা ক্রীডতি ক্রীডতः ক্রীডন্তি আচ্ছা ক্রীডসি ক্রীডথः ক্রীডথ ক্রীডামি ক্রীডাवः ক্রীডামः। ঠিক আছে, আর একটু হুম কম হবে। হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওইটা ওরকমই স্যার, ওই যেটা মানে ক্রাইজ আর কি, রোদিতি রোদিতি, হুম, তাও কি দীর্ঘি দীর্ঘি স্যার ওটা? হ্যাঁ ওটাও দীর্ঘ। আচ্ছা, रोदिति रोदतः रोदन्ति रोदासि रोदाथः रोदथ रोदामि रोदावः रोदामः। হ্যাঁ, এখানে এটা কিন্তু একই রকম নয়। ও তাহলে স্যার বলে দিন। হ্যাঁ, ওটা হবে না। রো রোড দীর্ঘ আছে, তাই না? তার পড়া দীর্ঘ নেই তো। র ও কারের তো দীর্ঘ, ইকারের তো দীর্ঘ নেই, আছে কি? স্যার একটু কেটে কেটে যাচ্ছে আপনারটা, কেন বুঝতে পারছি না, আরেকবার বলুন স্যার। রো দিতি এখানে, হ্যাঁ রো এখানেই তো দীর্ঘ আছে, দীর্ঘ আচ্ছা ওকার আছে, আচ্ছা তারপরে তো আর দীর্ঘ নেই তো, আচ্ছা। আছে কি? আমি জিজ্ঞাসা করছি ওটা আপনাকে। আমি স্যার আমি এমনি বলছি তো, আমার কাছে তো লেখা নেই কোথাও। আচ্ছা, না আপনাদেরকে তো পিডিএফ দেওয়া হয়েছিল, হুম হুম পিডিএফ এ তো আচ্ছা স্যার। দেওয়া আছে। হুম 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 ঠিক আছে, এখানে আমরা দেখে নিই। হুম, দেখুন, এখানে দেওয়া হয়েছিল আপনাদের হ্যাঁ রো হ্যাঁ দিতি, তাই হ্যাঁ না? হ্যাঁ এরকমই দেওয়া হয়েছিল আশা করছি। তো হ্যাঁ এখানে হ্যাঁ রোদিতি, এটার রূপ কেমন হবে? রোদিতি রুদিতা রুদন্তি, রোদিষি রুদিথা আচ্ছা আচ্ছা রুদিথা, আচ্ছা আচ্ছা। রোদিমি রুদিবাহা রুদিমাহা। এটা ঠিক অন্যরকম ঠিক আছে, ঠিক। ঠিক আছে? মানে প্রথমটা হবে বড় করে, তারপরের হুম, গুলো হবে না। ঠিক ঠিক। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই যে ক্রিয়াগুলি পড়লাম, এগুলি ব্যবহারও তো করতে হবে, না হলে শুধু মুখস্থ করে তো লাভ নেই। ব্যবহার না করতে পারলে শব্দ নিয়ে কাজ নেই বা ভার্ব জেনেও কাজ নেই, সেই জন্য ব্যবহার করতে হবে। তো প্রথমটি দেখুন, ভবান ভবন্তৌ ভবন্তঃ, এটা ভবৎ শব্দ, এটার অর্থ হচ্ছে আপনি। ঠিক আছে, ভবৎ শব্দ। আর ইয়ুষ্মৎ শব্দ, যেটার অর্থ হচ্ছে তুমি, ত্বম ইয়ুবাম ইয়ুয়াম, এক বচন দুই বচন বহু বচন। আর অহম যেটা, অহম, সেটা হচ্ছে অসমৎ শব্দ, আমি অর্থ, অর্থ হচ্ছে আমি। অহম আওয়াম ওয়ম। উচ্চারণ করে নেবেন নিজেরা একবার করে। ভবান ভবন্তৌ ভবন্তঃ, ত্বম ইয়ুবাম ইয়ুয়ম, अहम आवाम वयम, अहम आवाम वयम, त्वम युवाम यूयम, त्वम युवाम यूयम। জুয়ম কেউ বলবেন না, অথবা জুজম কেউ বলবেন না, ঠিক আছে? এখানে ইয় উচ্চারণ হবে, ইউয়ম। জুবাম বলবেন না কেউ, এটা হবে ইয়ুবাম।
তো উচ্চারণগুলি ঠিক রাখতে হবে। যুষ্মৎ শব্দ কেউ বলবেন না, বলবেন ইউষ্মদ, ইউষ্মদ, ইউষ্মৎ শব্দ। তাহলে এখানে যখন আমরা বলছি পঠতি, তখন হয়ে যাবে ভবান, বা কারোর নাম হয়ে যাবে, বা এটাই আমরা স্ত্রীলিঙ্গে যদি বলতে চাই তখন কি হবে, ভবতি। ঠিক আছে, ভবান অথবা ভবতি, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ। তো তখন আমরা ক্রিয়াপদ কি দেব, ভার্ব কি দেব, পঠাতি, পঠাতি। একই রকম ভাবে এখানে হয়ে যাবে পঠাতাহ। এটা বহুবচনে আছে, তাহলে এখানে হয়ে যাবে পঠান্তি। আর এখানে স্ত্রীলিঙ্গের রূপটা হবে ভাবত, ভাবতি, ভাবত্যৌ। আর বহুবচনে হবে ভবত্যাহ। ঠিক আছে, তো এই অংশটা আমরা একটু ভালো করে বুঝে নেব, দেখে নেব, মনে রাখার চেষ্টা করব, তারপরে আমরা পরের বিষয়তে যাচ্ছি। প্রথমটি দেখুন, প্রথম প্রুফ যেটা আমরা আগের দিনই পড়েছিলাম। তো এখানে দুই রকম আপনাকে মনে রাখতে হবে, কারণ আপনি করে আপনি দুইজনকেই বলতে পারেন, কখনো মহিলাও হতে পারে, আবার কোনো ব্যক্তি পুরুষও হতে পারে। তো সেই জন্য এখানে ভবান রূপটাও জানতে হবে, ভবতী রূপটাও জানতে হবে। তাহলে ভবৎ শব্দ তকারান্ত শব্দ একটা, তো তার রূপ হচ্ছে পুংলিঙ্গে ভবান। আর ভবতী, এটার প্রাতিপদিক হচ্ছে ভবতী, এটাই প্রাতিপদিক। তো এখানে দুটি শব্দ আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। তাহলে আপনি পড়ছেন, এটা যখন বলবো তখন আমাকে বলতে হবে ভবান পঠাতি অথবা ভবতী পঠাতি, আপনি পড়ছেন। দুইজন যদি হয় তাহলে বলবো আপনারা দুইজন পড়ছেন, ভবন্তৌ পঠতঃ। যদি পুরুষ হন, মহিলা হলে ভবত্যৌ পঠতঃ, আপনারা দুইজন মহিলা পড়ছেন। একই রকম ভাবে যদি বহুবচন হয়, দুই বেশি হয়, তখন কি বলবো, ভবন্তঃ পঠন্তি, আপনারা পড়ছেন। বা মহিলা যদি হন তাহলে বলবো ভবত্যঃ পঠন্তি, আপনারা পড়ছেন। তাহলে এখানে আমরা কিছু আরেকটি আমরা বাক্য এখানে রচনা করার চেষ্টা করব, যাতে আপনাদের মনে থাকে। তাহলে এখানে অন্য ক্রিয়া দিয়ে বলুন কি বাক্য হতে পারে। ভবান ভবতি এটা একই রাখুন, কিন্তু পঠতির জায়গাতে অন্য কোনো ক্রিয়াপদ বলুন। আচ্ছা, আমি বলে দিচ্ছি বাংলাতে, আপনারা বলবেন। আপনারা বলছেন, আপনারা বলছেন, এটা কি হবে, আপনারা বলছেন। বহুবচনম। হ্যাঁ, বাক্যটা বলুন কি হবে, আপনারা বলছেন, বাক্য কি হবে, আপনারা ভবন্তः वदन्ति। হ্যাঁ ঠিক, ভবন্তঃ বদন্তি, এখানে হয়ে যাবে বহুবচনের জায়গাতে, তাহলে হয়ে গেল ভবন্তঃ। অথবা যদি স্ত্রীলিঙ্গে হয় ভবত্যঃ, আর ক্রিয়াপদটা হবে বদন্তি। ঠিক আছে, ভবন্তঃ এটা বহুবচনের রূপ, সেই জন্য বদন্তি এটাও বহুবচন হবে। ভবত্যঃ এটা বহুবচনের রূপ, সেই জন্য বদন্তিই হবে। দুই ক্ষেত্রেই বদন্তি হবে, যেহেতু বহুবচনের রূপ আমরা ব্যবহার করছি। ভবন্তঃ এটা পুংলিঙ্গে, ভবত্যঃ এটা স্ত্রীলিঙ্গে, এটা হচ্ছে নাউন। আর এখানে আমরা বদন্তি বলছি, এটা হচ্ছে ভার্ব।
এরপরে ধরুন আপনারা দুইজন লিখছেন, কি হবে? আপনারা দুইজন লিখছেন, কি হবে? আপনারা ভবন্তু লিখতः ঠিক, ভাবান্তৌ। ভবতয়ো হুম, ভবন্তৌ লিখতः ভবতয়ো লিখতः হ্যাঁ, ভবতয়ৌ নয়, ওটা তিয়ৌ, তিয়ৌ। ভবতয়ো ভবতয়ো না, তয়ৌ নেই, তয়ে ভবত জফলার। ভবত্যো ভবত্যো আগে, হ্যাঁ, আগে শুনবেন, আমি যখন বলবো আগে শুনবেন ভালো করে। আপনাকে তাড়াতাড়ি বলতে হবে এরকম কিছু বিষয় নেই, যখন বলছি তখন আপনি শুনে নেন। তো এখানে ভবত্যো আবার বলছেন, আমাকে সরি স্যার বলতে দিন। হ্যাঁ, আমি বলতে বলবো আপনাকে, তখন আপনি বলবেন। এখানে তয়ে জফলা আছে, তো তয়ে জফলা আছে, আমরা তয়ে জফলা উচ্চারণ করতে জানি বাংলাতে, তাই না? যেরকম ধরুন আহ ত্যাগ, ত্যাগ শব্দ আমরা জানি, ত্যাগ শব্দ একটু সংস্কৃত থেকে ভিন্ন হতে পারে, কিন্তু কাছাকাছি উচ্চারণ আমরা করতে জানি। তো সেই রকমই এখানেও আমাদেরকে একটু ভেবে উচ্চারণটা করতে হবে। এখানে তয়ে জফলা ও আছে, তাহলে তয়ও হলে পরে ত আলাদা হয়ে গেল, য় আলাদা হয়ে গেল। তো সেরকম তো এখানে উচ্চারণ করলে হবে না, ত তো একসাথে আছে, সেই জন্য ত্য। অথবা আমরা যখন পড়লাম একটু আগেই নৃত্যতি, নৃত্যতি পড়েছি, সেখানেও তয় জফলা আছে। তো সেখানে আমরা যদি এরকম উচ্চারণ করি নৃত্যয়তি, তাহলে সেটা ঠিক উচ্চারণ হবে না। নৃত্যয়তি ত আলাদা, য় আলাদা করলে হবে না। সেরকমই এখানেও ভবতয়, ভবতয়ৌ এরকম নয়, উচ্চারণটা হবে ভবত্যৌ, তিয়ৌ। বলুন, এবার বলুন। ভবত্যো ঠিক, ভবত্যৌ। হুম, ঠিক আছে। ভবত্যো লিখতः হুম, ভবত্যৌ লিখাতः, ঠিক। তো এটা স্ত্রীলিঙ্গে, অথবা আপনি পুংলিঙ্গ বললে সেটা হয়ে যাবে ভাবান্তৌ। ঠিক আছে, দুই রকম ভাবেই আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, আপনি খেলছেন, কি হবে? আপনি খেলছেন, আপনি খেলছেন, বা আপনি রান্না করছেন। ভবন 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 কিরতি ক্রীডন্তি হুম, ঠিক। ভবান, এটা এক ভবতি বচনে আছে, অথবা ভবতি। ভবতি হুম, ক্রীডতি ঠিক। ক্রীডতি, ঠিক আছে, খেলছেন, আপনি খেলছেন। তাহলে এখানে কারোর প্রশ্ন আছে কি, কিভাবে হচ্ছে প্রথম পুরুষ, কখন হচ্ছে? কোনো জিজ্ঞাসা আছে কারোর? প্রথম পুরুষ যদিও আমরা আগের দিন পড়েছিলাম, আজকে আমরা প্র্যাকটিস করছি, তবুও যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। কারোর কোনো জিজ্ঞাসা? তাহলে সকলে বুঝতে পেরেছেন, যে ক্রিয়া করছে সে হচ্ছে কর্তা, সেখানে প্রথমা বিভক্তি হয়েছে। ভবান, ভবতি, এটা হচ্ছে প্রথমা রূপ, কারণ এটা ক্রিয়া করছে, এরা ক্রিয়া করছে। ভবান পঠাতি, মানে আপনি পড়ছেন, তাহলে পড়া ক্রিয়া আপনি করছেন, সেই জন্য আপনি বাচক যে শব্দ সেটা প্রথমাতে হয়েছে। আর একজন পড়ছে তাহলে এক বচন, দুইজন পড়ছে তাহলে দুই বচন, অনেকজন পড়ছে তাহলে অনেক বচন হবে, বহু বচন হবে। একই রকম ভাবে ক্রিয়ার ক্ষেত্রেও এক বচন, দুই বচন, বহু বচন। যদি একজন পড়ে এক বচন, দুইজন পড়লে দুই বচন, বহুজন পড়লে বহু বচন। স্পষ্ট? কোনো সংশয় নেই কারোর?
শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, কতদূর শোনা গেছে? কিভাবে মিউট হয়ে গেছিল? শোনা গেছে? কতদূর শোনা গেছে? না, এইটা তো কিছুই শোনা যায়নি। তুমি, এটা তো ইউসমাত যেটা, এটা শোনা যায়নি। আচ্ছা, যেখানে স্ক্রিনটা দেখা যাচ্ছে এটা স্যার শোনা যায়নি আপনার। আগেরটা শোনা এইটা গেল। এইটা হ্যাঁ, শোনা ওইটা গেছে শোনা, তো? হ্যাঁ ওটা শোনা ঠিক গেছে। আছে, ঠিক আছে। তাহলে এখানে এবারে আমরা পড়বো যেটা মধ্যম পুরুষ। তো এখানে কম মানে তুমি। তাহলে এখন যদি আপনাদের বাক্য দেওয়া হয়, ধরুন আহ তুমি হাসছো, এটার অনুবাদ কি হবে? তুমি হাসছো। त्वं हसति हसति त्वम हसति হাসাতি। ঠিক হাসাসি লিখেছি? হাসাসি হাসাসি হবে স্যার। ঠিক, হাসাসি হবে, কারণ এটা আমরা মধ্যম পুরুষ পড়ছি। মধ্যম পুরুষ যখন আমরা তুমি করে বলবো, তখন সেটা হয়ে যাবে মধ্যম পুরুষ। মিউট করে নেবেন, কিছু বলার না থাকলে মিউট করে নেবেন সাথে ओ সাথে। হ্যাঁ, যখন বলার থাকবে তখন শুধুমাত্র আনমিউট করবেন। তো এখানে আমরা যেহেতু মধ্যম পুরুষ, ইয়ুষ্মৎ শব্দ মানে তুমি, তাহলে তুমি করে যখন বলা হবে তখন সেটা মধ্যম পুরুষে হবে। তাহলে ক্রিয়ার যে রূপগুলি আছে মধ্যম পুরুষে, সেগুলি ব্যবহার করতে হবে। মানে পঠাসি, পঠাথাহা, পঠাথা, এটা ব্যবহার করতে হবে। তাহলে এখানে বলেছিলাম তুমি হাসছো, তাহলে এখানে হসতি হবে না, হাসাসি হবে। যেরকম পঠাসি হয় সেরকমই হাসাসি হবে। বোঝা গেছে? हाँ सर हाँ বোঝা গেছে। তাহলে এবার যদি বলা হয় তোমরা অনেকে খেলছো, কি হবে? তোমরা অনেকে খেলছো। তাহলে অনেক বচন করতে, বহু বচন করতে হবে। কি হবে? सर वयम হুম, क्रीडथ ঠিক, ক্রীডাথা। এখানে বিসর্গ হবে না, ক্রীডাথা, ইয়ম ক্রীডাথা। এরপর যদি বলা হয় যে তোমরা দুইজন যাচ্ছো, তোমরা দুইজন যাচ্ছো, তোমরা দুইজন যাচ্ছো, কি হবে? তোমরা सर দুইজন যাচ্ছো। युवम गच्छथः হুম, ঠিক, ইউবাম গচ্ছাথা, এখানে বিসর্গ হবে, গচ্ছাথা, গচ্ছাথা। তাহলে বোঝা গেছে, তুমি করে বললে এক বচনে হবে সি, দুই বচনে হবে থাহা, আর বহু বচনে হবে থা। পার্থক্যটা মনে রাখতে হবে, তাহলেই সহজ হয়ে যাবে। আচ্ছা, এখানে আর কি বাক্য হতে পারে বলুন? আপনারা আর কি কি করেন? তো এখানে আপনি করে নাই, তুমি করে বলতে হবে। তাহলে তো ত্বাম হাসাসি, এটা একটা হলো। আর অন্যান্য ক্রিয়াপদগুলি বলুন। ত্বম লিখসি। ঠিক, লিখাসি, তাহলে তুমি লিখছো। আর কি হবে? त्वं আচ্ছা, पश्यसि হুম, হ্যাঁ, পশ্চাসি, ঠিক, এক বচনে।
পশ্যসি, দেখুন একই রকম হয়ে যাচ্ছে। এবার त्वं गच्छसि হ্যাঁ, গচ্ছাসি একই রকম হবে। তো এইখানে যদি আমি দুইজন বলি তাহলে হয়ে যাবে ইউবাম, ইউবাম গচ্ছাথः। আর কি হবে? লিখাথः। এরকম ভাবে পাল্টে পাল্টে দিতে হবে। যদি এক বচন হয় তাহলে সি, দুই বচন হলে থাহা, বহু বচন হলে থ। আর তুমি এই জায়গাটাও পাল্টাতে হবে, ত্বম ইউবাম ইউয়াম। তাহলে কর্তা এবং ক্রিয়া দুটিই পাল্টাতে হবে। এখানে ধরুন আহ হাসা থা, মানে তোমরা সকলে হাসছো, তোমরা অনেকে হাসছো। তারপরে পশ্যথা, মানে দেখছো, তোমরা অনেকে দেখছো। বোঝা গেছে? এখানে কোনো প্রশ্ন আছে কারোর? মধ্যম পুরুষে কি রকম রূপ হবে বা কিভাবে প্রয়োগ হবে বুঝতে অসুবিধা হচ্ছে কারোর? মধ্যম পুরুষের প্রয়োগ করব যখন আমরা তুমি করে কথা বলবো। তুমি একজন বা তুমি দুইজন বা তোমরা অনেকে যখন কোনো কিছু করছে বা করছো তখন আমরা এরকম ভাবে বলবো, সি থাহা থা। এবার দেখুন অহম আবাম বয়ম। অহম মানে আমি একজন, আবাম মানে আমরা দুইজন, আর বয়ম মানে আমরা অনেকে বহুজন। আবাম মানে আমরা একজন, আমি একজন, আবাম মানে আমরা দুইজন, ওয়ায়াম ওয়ায়াম মানে হচ্ছে আমরা অনেকে। তো এক্ষেত্রে কি হবে যদি আমি বলি বাক্য করতে আপনাদের যে আহ আমি খাচ্ছি, কি হবে? আমি খাচ্ছি। বলুন, কে বলবেন? अहं खादामि ঠিক, আহম খাদামি। আমরা বলেছিলাম না এখানে আমি যোগ হবে, তো এখানে হয়ে যাবে খাদা ওয়াহা। যদি আমি দুইজন হয়, আমরা দুইজন হয়, তখন হয়ে যাবে খাদা ওয়াহা। আর যদি আমরা দুইজনের বেশি হয় তখন হয়ে যাবে খাদা মাহা। খুবই সহজ। এটা আমি আমরা বোঝানোর জন্য। আর কেউ নূতন কোনো ক্রিয়াপদ দিয়ে বলুন। অহম আবাম বয়ম কি হবে? স্যার পূজা, পূজা করা, হ্যাঁ, কি পূজা করা হবে? ধাতু। অহম পূজায়ামি। পূজয়ামি, ঠিক, অহম পূজয়াবহ, অহম হবে না, কি অহম হবে সেখানে? এই না বয়ম, আবাম আবাম, হ্যাঁ, দুই আবাম বচনে হবে আবাম। পূজয়াবহ, আর বয়ম পূজয়ামহ। ঠিক, পূজয়ামহ। ঠিক আছে। আর তো বলতে চান অন্য ক্রিয়াপদ বলতে চান? স্যার গান করা যেটা মানে হুম গায়কটা, তাহলে হুম, এটা কি হবে? অহম গায়ামি, গয়ামি নয়, গায়ামি। গায়ামি, গায়ামি, হুম, গায়ামি, আবাম, ঠিক। আবাম, আবাম গায়াবহ, হুম,
বয়ম গয়ামহ। ঠিক। থ্যাংক ইউ স্যার। গায়ামাহ। তো এরকম ভাবেও আপনারা প্র্যাকটিস করবেন, খুব সহজ হয়ে যাবে। এরপরে এখানে দেখুন আপনাদের করে দেওয়া আছে বালকাহা বালকো বালকাহা, এরকম ভাবে আহ গায়তি, ক্রীডতি, হাসতি, তারপরে রোদিতি। এটা করে দেওয়া নেই, এটা আমরা করব, এটা হচ্ছে অন্যরকম আছে সেই জন্য। রোদিতি, রুদিতাহ রুদন্তি, রোদিষি, রুদিথাহ রুদিথা, রোদিমি, রুদিবাহ রুদিমা। একটু অন্যরকম আছে, তবে চেষ্টা করলে একই রকমই মনে হবে। কারণ রো এই অংশটাতেই পাল্টাচ্ছে, রো এইটাতে কখন রু হয়ে যাচ্ছে, তো কখন কখন হয়ে যাচ্ছে সেটা একটু মনে রাখলেই হয়ে গেল। দুই বচনে এবং বহু বচনে রু হয়ে যাচ্ছে, বাকি জায়গাতে মানে এক বচনের ক্ষেত্রে রো এটাই আছে, তাই তো। বাকি তো একই আছে, তি তাহা দন্ত নয়তয়ে হর্ষি, সে থাহা থা, মে ওয়াহা মাহা। এখানে মূর্ধস্ব আছে, সি মূর্ধস্বই হবে। তাহলে বলুন কে কোথায় কাঁদছে, কিন্তু আপনারা বলতে পারবেন। একটি করে বাক্য বলুন, কি হবে বলুন, তাড়াতাড়ি বলুন। আর বেশি সময় নেই, আমরা যতটা পারি অভ্যাস করে নেব। কে কাঁদছে বলুন। ভবান করে নাও বলতে পারি আমরা, আমরা নাম দিয়েও বলতে পারি, তাই না। ভবান মানে তো আমি বা তুমি ছাড়া যে কোনো শব্দ ব্যবহার করলেই সেটা প্রথম পুরুষে হবে। তো এখানে আমরা ভবান বলতে পারি অথবা যে কোনো নামও বলতে পারি, আমি বা তুমি শব্দ না থাকলেই হবে। ভবান রোদিতি। দুই বচনে হয়ে গেলে হয়ে যাবে, কি রূপ হবে দুই বচনে বলুন, কার মনে আছে। ভবান, ভবত্যৌ রুদিতः। না, ভবত্যৌ এটা তো স্ত্রীলিঙ্গ হয়ে গেল, ও ভবান এটা তো পুংলিঙ্গ। ভবন্তু ভবন্তু। ঠিক, ভবন্তৌ ঠিক, ঠিক। রুদিতः। হ্যাঁ, রুদিতাহ। তারপরে বহু ভবন্তু বচনে ভবন্ত্যঃ ভবন্ত্যঃ ভবন্তঃ, তিয়াহ ভবন্তঃ। জফলা নেই, না, ভবন্তঃ। ভবন্তঃ ভবন্তঃ রোদন্তি। রুদন্তি, না, 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 হ্যাঁ রোদাতি, হ্যাঁ রুদন্তি বলুন, রুদন্তি। রুদন্তি রুদন্তি। ঠিক। ভবন্তঃ রুদন্তি। হ্যাঁ, এবার স্ত্রীলিঙ্গে বলুন, স্ত্রীলিঙ্গে কি হবে। আপনি, ভবতি রুদত, ভবতি রোদিতি, ভবত্যৌ রোদিতি, রুদিতः, আর ভবত্যৌ ভবত্যাহ রুদিতাহ। রুদন্তি। রুটা কিন্তু হ্রস্ব ভবন্তः আছে, রু, তাহলে ভবন্তः রুটা টানলে হবে না। রুদন্তি। হ্যাঁ রুদন্তি, রুদন, না রুতে জোর দিলে হবে না। রুদন্তি। হ্যাঁ, নতে জোর দিন, নতে, রুদন্তি। রুদন্তি, ঠিক। ভবত্যাহ রুদন্তি। হুম, না, তিতেও টানলে হয় না, হচ্ছে করে। না তেতেও টানলে হবে না। ভবত্যাহ রুদন্তি। রুদন্তি, রুদন্তি। হুম, ঠিক আছে। তারপরে এখানে তুমি তোমরা করে হবে, বলুন কি হবে, কি হবে। ত্বাম, যুবাম,
আর ইউয়াম, এখানে হবে আহম, আবাম, ওয়ায়াম। ঠিক আছে, বাক্য করে নেবেন। তিষ্ঠতির একরকম, তিষ্ঠতি, তিষ্ঠতঃ, তিষ্ঠন্তি, তিষ্ঠসি, তিষ্ঠথः, তিষ্ঠথা, তিষ্ঠামি, তিষ্ঠাবः, তিষ্ঠামः। উপবিশতি, এটাও একই রকম, উপবিশতি, উপবিশতः, উপবিশন্তি, উপবিশসি, উপবিশথः, উপবিশথ, উপবিশামি, উপবিশাবः, উপবিশামः। তারপর সেতে, এটা অন্যরকম আছে। সেতে, এখানে একার আছে সব জায়গাতে, দেখুন, তাই না? সেতে, শয়াতে, শেরতে, শেষে, শয়াতে, শেধ্বে, শয়ে, শেবহে, শেমহে। তো এটা অন্য আছে বলে ছেড়ে দিলে তো হবে না, এটাকে ভালো করে মনে রাখতে হবে। এটা মনে রাখতে একটু অসুবিধা হলেও এটাকে ভালো করে মনে রাখতে হবে, কারণ জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। তাহলে সেতে, শয়াতে, শেরাতে, তাহলে ঘুমানো অথবা শোয়া অর্থে। তো এখানে কোনো নাম দিয়ে বলতে পারেন, যেমন ধরুন শিশুহু, নাম না দিয়ে আমি শিশু বললাম, শিশুহু সেতে। যদি দুইজন শিশু হয় তাহলে কেমন হবে, আমরা একটু আগেই পড়েছি, উকারান্ত পুংলিঙ্গ শব্দ, বলুন কেমন রূপ হবে? শিশু শব্দের দুই বচন কেমন হবে? শিশু, হুম শিশু, শিশু, ঠিক, দীর্ঘ হবে, শিশু। শয়ানে, বহুবচনে কি হবে? শিশু, শিশাবাহ, শিশাবাহ, শেরাতে। শেরাতে। এই তো সব মনে পড়ে গেছে, এরকম ভাবেই মনে রাখতে হবে। এরপরে এখানে তো কিছু বলার নেই, এখানে তো তোয়াম শব্দ তো আনতেই হবে, না হলে তো মধ্যম পুরুষ হবে না, তো সেই জন্য তোয়াম শব্দ রাখতে হবে। তারপরে আমরা নাম ব্যবহার করতে পারি, বা প্রথমে আমরা সম্বোধন করে নিলাম কাউকে নাম ধরে, তারপরে তোয়াম বললাম। তো সেগুলি আমরা পরে করব, আস্তে আস্তে যখন আমরা বুঝতে পারবো। এখন বেশি কনফিউশন যাতে ক্রিয়েট না হয়, সেই জন্য আমরা এখন সাধারণভাবেই ব্যবহার করব, শুধুমাত্র তোয়াম এটা দিয়েই বলবো। তো তোয়াম শেষে, ইউবাম, এখানে তোয়ামের সবসময় কিন্তু ময় হসন্ত হবে না, ইউবাম। যেখানে যেখানে ময় হসন্ত পাচ্ছেন সেগুলি কিন্তু সবসময় হবে না। কখন হবে না, কিছু বলা হয়েছে আপনাদের নিয়ম? হুম বলা হয়েছে কি? নিয়ম বলা হয়েছে? আমি শুনতে পাচ্ছি না কিছু, কেউ কিছু বলছে? হ্যাঁ, নিয়মটা হচ্ছে এরকম যে যদি স্বরবর্ণ থাকে তাহলে ময় হসন্ত থাকবে, আর যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে অনুস্বার হবে, এটুকুই নিয়ম। যদি স্বরবর্ণ থাকে পরে, অনুস্বার বা ময় হসন্তের পরে যদি স্বরবর্ণ থাকে, তাহলে সেটা অনুস্বার ময় হসন্ত হবে না, এটা ময় হসন্ত হবে। কিন্তু যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে অনুস্বার হবে। বোঝা গেছে? স্যার আর একবার একটু বলে দিন। হ্যাঁ, ময় হসন্ত হবে নাকি অনুস্বার হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো পরে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে অনুস্বার হবে, আর যদি স্বরবর্ণ থাকে তাহলে ময় হসন্ত হবে। উদাহরণ দেখুন এখানে,
ত্বাম শেষে, এখানে পরে কি আছে? অনুস্বারের পরে স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? স্যার অনুস্বার, অনুস্বার না বিসর্গর কথা বলছেন? অনুস্বারের কথা বলছি। অনুস্বার, বুঝতে পারছি না। ও ত্বং, হ্যাঁ চন্দ্র, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ত্বং রং। ত্বাম এটা ময় হসন্ত হবে নাকি অনুস্বার হবে, এটার বিষয়ে আমি কথা বলছি, বোঝা গেছে? হ্যাঁ 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 স্যার, হুম। ত্বম অথবা ধরুন ইউবাম, অথবা ধরুন অহম, অথবা ধরুন ইউয়াম, এগুলিতে সব তো ময় হসন্ত আছে শেষে, তাই না? তো এখানে প্রশ্ন হচ্ছে ময় হসন্ত অথবা অনুস্বার কোনটি হবে। প্রশ্ন বোঝা গেছে সকলের? তো এর উত্তর হচ্ছে যে যদি পরে স্বরবর্ণ থাকে তাহলে ময়ে হসন্ত থাকবে, ময়ে হসন্ত। আর যদি পরে ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে অনুস্বার হবে। স্যার তাহলে ইউবাম হবে, কারণ বয়ের সাথে আ আছে। পরে মানে কোনটা বুঝছেন আপনি? পরে বলতে কি বোঝেন, আগে না পরে? ইউ বা, এখানে আকারটা পরে, অনুসারের পরে পরে আছে না আগে আছে? আগে তো তাহলে আমি আগের কথা ইউবাম। কিছু বলেছি? ও না না আমি না, সরি স্যার, পরের কথা বলছি তো। সরি সরি। তাহলে ইউবাম, এটা হলো, আমি ধরে নিলাম ইউবাম। তারপরে দেখুন কি আছে, ছয়াতে, ছয়াথে, এই রূপটা আছে, তাই তো? তাহলে এখানে ছয়াথে, এখানে প্রথমে কি আসছে? ব্যঞ্জন বর্ণ আসছে প্রথমে। ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। তো সেই জন্য এখানে ময় হসন্ত না হয়ে এটা অনুস্বার হবে, বোঝা গেছে? এবার স্যার বুঝতে পেরেছি, হ্যাঁ এবার বুঝতে পেরেছি। হ্যাঁ। অথবা অন্য উদাহরণ দিচ্ছি, উম গচ্ছতি আর আগচ্ছতি, এটার প্রথমে কি আছে? একটাতে স্বরবর্ণ আছে, একটাতে ব্যঞ্জন বর্ণ আছে। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে? ধরুন আহ গচ্ছতি না বলে গচ্ছামি বললাম। গচ্ছামি আগচ্ছামি মানে উত্তম পুরুষে আমি, তাই তো? তাহলে আমি সংস্কৃত কি আছে? অহম। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, এখানে অহম এটা ময় হসন্ত থাকবে নাকি অনুস্বার হয়ে যাবে? স্যার প্রথমটায় তো নয়, প্রথমটায় হচ্ছে আহ অনুস্বার হবে, আর তারপরেটায় ঠিক, হচ্ছে ম হবে। ঠিক। তাহলে বোঝা গেছে, পরে ব্যঞ্জন বর্ণ থাকলে অনুস্বার হয়ে যাবে, আর পরে স্বরবর্ণ থাকলে ময় হসন্ত থাকবে। কারোর কোনো জিজ্ঞাসা আছে, প্রশ্ন আছে, সংশয় আছে? বলুন তাহলে, নাহলে আমরা এগিয়ে যাব। ঠিক আছে, তারপরে দেখি আমরা জাগরতি মানে জাগা, जागर्ति जागृतः जाग्रति, जागर्षि जागृतः जागृतः जागर्मि जागृवः जागृमः। এটা দেখুন, আহ আমরা এটা, এই যে রেফ হয়ে যাচ্ছে, কোথায় কোথায় রেফ হচ্ছে আর কোথায় কোথায় রি থাকছে, এটা মনে রাখলেই হবে, বাকিটা একই রকম আছে। যা গর্তি, এখানে রেফ হয়ে গেছে। যা গর্ষি, এখানেও রেফ হয়ে গেছে। যা গরমি, এটাও রেফ হয়ে গেছে। তাহলে প্রথম সরি এক বচনের রূপগুলিতে
রেফ হবে, আর বাকিগুলিতে রি হবে। এটা মনে রাখলে বাকিটা একই আছে। তি তাহা, এখানে দন্ত ন নেই, এটা মনে রাখতে হবে। আর শি থাহা থা, মে ওয়াহা মাহা। ধাবতি, এটা একই রকম হবে। ধাবতি ধাবতাহ ধাবন্তি। চলতি, এটাও একই রকম। ইয়াচ্ছাতি, এটাও একই রকম। ইয়াচ্ছতি ইয়াচ্ছাতাহ ইয়াচ্ছন্তি। ইয়াচ্ছসি ইয়াচ্ছাতাহ ইয়াচ্ছাথা। গৃহ্ণাতি গৃহীতাহ গৃহ্ণন্তি, এটাও একই রকমই আছে, শুধু কোথায় লিখি হচ্ছে সেটা একটু মনে রাখতে হবে। দুই বচন আর বহু বচনে দীর্ঘী হয়ে যাচ্ছে শুধুমাত্র প্রথম পুরুষের বহু বচন বাদ দিয়ে। এখানে অকার থাকছে, গৃহন্তি, গৃহন্তি থাকবে, এখানে গৃহীতি হবে না, ঠিক আছে। বাকিগুলিতে দীর্ঘী হচ্ছে প্রথম এক বচনকে বাদ দিয়ে, এক বচনের রূপগুলিকে বাদ দিয়ে বাকিগুলিতে দেখুন দীর্ঘী হচ্ছে। আবার এখানে বহু বচনের একটা রূপকে বাদ দিয়ে। তো এগুলি আপনাদের কি করতে হবে? বাক্য রচনা করতে হবে, নিজেদেরকে অভ্যাস করতে হবে, তাহলে কিন্তু মনে থাকবে। ইচ্ছতিটা একই রকম হবে আগের মতো, ইচ্ছতি ইচ্ছতাহ ইচ্ছন্তি। আর করোতি, করোতি কুরুতাহ কুর্বন্তি। করোষি কুরুতাহ কুরুথা, এটা আমি লিখে দিচ্ছি। করোষি কুরুথাহ কুরুথা। করোমি কুর্বহ কুর্মহ। ঠিক আছে, তাহলে সে করছে, সা কারোতি, আমি করছি, অহম কারোমি, আমরা সকলে করছি। তাহলে বয়ম, বয়ম কুর্মহ। এরকম ভাবে আপনাদের সেন্টেন্স করতে হবে। ভবতি মানে ভি, হওয়া, থাকা। ভবতি মানে হওয়া বা থাকা। তাহলে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিহি ভবতি। ঠিক আছে, বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টিহি ভবতি। থাকা অর্থ হয়, তাহলে বলবো যদি কোনো কিছু আছে বলি সেক্ষেত্রেও হবে। যেমন জলম অস্তি বলি, আবার ভবতিও বলি। অস্তি মানেও হচ্ছে থাকা, ভবতি মানেও থাকা। জয়তি মানে জয় করা, জয়তি। পরাজয়তি, পরাজয় করা। পূজয়তি, পূজা করা। এগুলি সব একই রকম রূপ হবে বলে আমি আর লিখিনি। চিন্তায়তি একই রকম হবে। শিক্ষাতে এটা অন্যরকম হবে, আমি লিখে দিয়েছি কি রকম হবে। শিক্ষাতে শিক্ষেতে শিক্ষান্তে, শিক্ষাসে শিক্ষেতে শিক্ষাদ্ভে, শিক্ষে শিক্ষাবহে শিক্ষামহে। তো যেগুলি আপনাদের এখানে ফাঁকা আছে সেগুলি আপনারা পূরণ করে নেবেন, আর যেগুলিতে বাক্য লেখা নেই সেগুলি আপনারা নিজেরা তৈরি করবেন। বাক্য আপনারা বাক্য তৈরি করবেন, বাক্য রচনা না করলে আপনাদের ঠিকঠাক ভাবে প্র্যাকটিস হবে না। তো এখানে যা যা দেওয়া আছে সমস্ত কিছু দিয়ে আপনারা চেষ্টা করবেন বাক্য রচনা করার। তো আজকে আমরা দ্বিতীয় বিভক্তি পড়তে পারলাম না, আজকে সময় আর বেশি নেই। দ্বিতীয় বিভক্তি পড়বো ভেবেছিলাম, তো দ্বিতীয় বিভক্তি আজকে হলো না, আমরা অভ্যাস বেশি করে করলাম সেই জন্য। তাহলে প্রথমা বিভক্তি পড়লাম আমরা শব্দরূপ, আর মধ্যম পুরুষ উত্তম পুরুষটা আমরা পড়লাম ক্রিয়াপদের ক্ষেত্রে। তো এখানে কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকলে বলুন আজকের ক্লাসে, কার কি অসুবিধা হয়েছে। আপনি যেরকম বলুন। বাংলায় বলছি, আপনি যেরকম বাংলায় একটুখানি লিখে দিচ্ছেন না যে কোনটা কি হচ্ছে নিয়মগুলো, সেরকম ভাবে যদি আপনি ওই নিয়মগুলো লিখে দিতেন যে কোন শব্দের শেষগুলো কিভাবে পরিবর্তন হবে,
এইটা হলে খুব ভালো হতো, তাহলে পরে পড়ার সময় ওটা একটা হাতে হার্ড কপি থাকতো। আচ্ছা, দেখুন ওইরকম শব্দ তো প্রচুর আছে, ওরকম একটা নিয়মের মধ্যে ফেলা যাবে না। শব্দের ওরকম কোনো নিয়মের মধ্যে ফেলা যাবে না। অনেক রকমের আহ আপনি যেটা বলছেন ক্রিয়াপদের ক্ষেত্রে বা শব্দ রূপের ক্ষেত্রে বা ধাতু রূপের ক্ষেত্রে, তো এইরকম ধাতু অনেক রয়েছে যাদের ওইরকম একটা রূপ হয়তো অন্যরকম। তো সেই জন্য প্রতিটা রূপের জন্য ওরকম ভাবে তো নিয়ম করে লেখা যায় না, তাহলে একটা বই হয়ে যাবে আবার। বুঝতে পেরেছেন? স্যার ওইটা বলছি না, হুম। আমি বলছি যে আপনি এই যে যেরকম শেষে ম না অনুস্বর, তারপরে রিকার না কি রেফ, এগুলো যে বলছিলেন এই নিয়মগুলো। হ্যাঁ, ওইটাই বলছি আমি। এই যে আমরা পার্থক্যগুলো লক্ষ্য করছি না, এগুলি অনেক রকম, এক একটি রূপের মধ্যেই অনেক রকম পার্থক্য আমরা পাচ্ছি। তো এগুলি লিখতে গেলেই অনেকটা হয়ে যাবে। তো তার থেকে আমরা যখন পড়ছি তখন যদি আমরা খেয়াল করি, আমরা যদি বুঝে বুঝে পড়ি বা মিলিয়ে মিলিয়ে পড়ি তাহলে সুবিধা হবে বেশি, নিয়ম দেখার থেকে। ঠিক আছে? হুম। আর মূলত আপনারা যে সমস্ত রূপগুলি একই রকম হচ্ছে, যেগুলি সহজ রূপ আমরা প্রথমে পড়েছি, ওগুলি দিয়ে শুরু করুন। ওইগুলো যখন আপনাদের মাথাতে থাকবে তখন এগুলিকে আপনারা পার্থক্য করে আলাদা করে বুঝতে পারবেন ঠিকভাবে। সেই জন্য প্রথমেই সমস্ত কিছু একসাথে না গিয়ে আপনারা যেটুকু বুঝেছেন সেটা আগে লিখুন, সেখানে আগে প্র্যাকটিস করুন ভালো করে, তারপরে নতুন বিষয়ে একটা আসুন। ঠিক আছে? নতুন বিষয়গুলিতে আবার দেখুন মিলিয়ে যে কোথায় পার্থক্যটা হচ্ছে। আমরা প্রতি ক্লাসেই আবার নতুন যে পার্থক্য হবে সেগুলি আমরা বলে দেবো, বারবার বলে দেবো, এই জন্য অসুবিধা নেই। তবে আপনাদেরকে practice করতে হবে। তো যেই বাক্যগুলি আমরা আজকে আলোচনা করিনি, যেখানে বাকি আছে, ঘর যেখানে ফাঁকা রাখা হয়েছে, তো সেইগুলি আপনারা খাতাতে লিখুন, প্র্যাকটিস করুন। আর কোনো প্রশ্ন বাকিদের? কোনো প্রশ্ন থাকলে বলুন। স্যার একটা কথা জিজ্ঞাসা করছি, বলছি যে হুম হুম। এই ভারতের ধাতুরূপের ক্ষেত্রে মানে এরকম ব্যতিক্রম কি প্রচুর আছে, না বেশিরভাগটাই মিল আর এমনি অল্প কয়েকটা ব্যতিক্রম? হ্যাঁ, এখানে মিল বা ব্যতিক্রম ধাতুর ওরকম যদি আমরা ব্যাকরণের নিয়ম অনুসারে পড়তে যাই, তাহলে আমাদের মূলত 10টি ধাতু মনে রাখতে হয়। 10 রকমের ধাতু হতে পারে। ধাতু রূপ যে পার্থক্য হয় সেটা 10 রকমের হতে পারে। তার জন্য ব্যাকরণে আমাদের 10 রকম গণ করা হয়েছে। গণ মানে গ্রুপ, গ্রুপ করা হয়েছে। তো সেখানে 10টি গ্রুপ করা হয়েছে। 10টি গ্রুপের মধ্যে যার সাথে যে আর মিল আছে, তো সেগুলিকে একটা একটা গ্রুপের মধ্যে রাখা হয়েছে। তো সেরকম 10টি গ্রুপের মধ্যে থেকে আমরা যদি একটি করে ধাতু মনে রাখি তাহলেই হয়ে যায়। ঠিক আছে? তো আপনাদেরকে এখন সেই সমস্ত গণের মধ্যে দিয়ে যাচ্ছি না, গণের বিষয়টা পরে আসবে। এখন আমরা এইরকম ভাবেই যাচ্ছি যে সবগুলি আমরা মিলিয়ে মিশিয়ে এখন যাচ্ছি, সবটাই আপনাদের এখন জানতে হবে, পরে আমরা সেগুলিকে ভাগ করব। ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ। হুম। আর কিছু কারো জানার থাকলে বলুন। ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করতে থাকুন। আজকে তাহলে এখানেই শেষ করছি। ॐ आप्यायन्तु ममाङ्गानि वा प्राणनाथ।
मनश्चक्षुश्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदम् माहं ब्रह्म निराकुर्याम् मा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्त्वनिराकरणं मे अस्तु तदात्मनि निरते य उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন সকলে, পড়াশোনা করুন, প্র্যাকটিস করুন। ঠিক আছে, সকলকে শুভরাত্রি। শুভরাত্রি স্যার। হুম হুম।